গল্প ভালোবাসি নিরালায়। লেখনীতে লিজা বুয়েন। আমরা কি পালিয়ে বিয়ে করতে পারি না সায়ান? কান্নায় কথাগুলো জড়িয়ে গেল ফারিয়ার, গড়িয়ে পড়া চোখের জল গাল বেয়ে পড়লেও তা না মুছেই সায়ানকে বুঝানোর চেষ্টা করে বলল, আর 2 ঘন্টা পর আমার বিয়ে, এখনো সময় আছে। তুমি আমাকে এসে নিয়ে যাও প্লিজ। সায়ান মাথা নিচু করে কথাগুলো শুনল। নিজের ভালোবাসার মানুষকে লাল বেনারসিতে দেখতে চাওয়াটা প্রত্যেক ছেলের স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নই ওর জন্য কাল হয়ে দাঁড়ালো। যে মানুষটাকে নিয়েও ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, আজ যে তার বিয়ে, কোন অন্য পুরুষের সাথে। ভিডিও কলের ওপাশে ফারিয়া অঝোর ধারায় কান্না করছে আর সায়ান এপাশে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। হালকা কাশি দিয়ে বলল, বিয়ের সাজে সুন্দর লাগছে তোমায়। ফারিয়ার কান্নার বেগ বেড়ে গেল, হিচকি নিতে নিতে বলল, আমরা কি সত্যিই বিয়ে করতে পারি না সায়ান? এভাবে আমাদের সম্পর্কের উপর গিভ আপ করে দিবে তুমি? সায়ান কিছু বলল না। 2 বছরের সম্পর্কে ফারিয়াকে কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি। সর্বদা উচ্ছল মেয়েটা কেমন নুয়ে আছে ভালোবাসা হারানোর ভয়। সায়ান পাষাণ হৃদয় নিয়ে তাকিয়েই রইল। ফারিয়া আবারও ব্যস্ত হয়ে বলল, প্লিজ চলো না পালিয়ে বিয়ে করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে বাবা ঠিক মেনে নিবে। এখন বিয়েটা হওয়ার পরেই তারা আমাকে ফ্রান্সে নিয়ে যাবে, তোমায় কি আমি আর কখনোই দেখতে পারবো না সায়ান? আমি তো ভাবতেই পারছি না বিষয়টা, তুমি কিভাবে এত চুপ করে আছো? সায়ান ধীর কণ্ঠে বলল, পালিয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, আমাদের পূর্বেও এই নিয়ে কথা হয়েছিল। এটাই আমাদের শেষ কথা, কয়েক মাস পর হয়তো তুমি নিজেই আর আমার কথা ভাবতে চাইবে না। এটাই প্রকৃতির নিয়ম, মানুষ একটা সময় মুভ অন করে ফেলে। তুমিও নতুন জীবনে ভালো থাকবে। ফারিয়া ওর দিকে চোখ তুলে তাকালো, সেই তাকানোতে বুঝালো অনেক কথা বলার আছে তার, কিন্তু অভিমানে একটি শব্দও করল না। দরজার কাছ থেকে ওর ছোট বোন যখন বলল মা আসছে, ঠিক তখনই ফারিয়া কলটি কেটে দিল, শেষবারের মতো সায়ানের দিকে ফিরেও তাকালো না। হয়তো অভিমানে অথবা ব্যর্থতায়। সায়ান হাতে থাকা ফোন পকেটে পুরে মাঠের ঘাসের উপর শুয়ে পড়ল। গত 2 বছরের সকল স্মৃতি মাথায় এসে জোরসর হলো, ওদের কত ভালো মুহূর্ত ছিল। সকালে অফিস আছে জেনেও রাত জেগে কথা বলার বদভ্যেস। ফারিয়া ওকে দামি দামি গিফট দিত, কিন্তু ওর সেভাবে ফারিয়াকে কিছু দেয়া হয়নি। কয়েকটা কমদামি শাড়ি, কিছু চুড়ি কিনে দিতেই মেয়েটার খুশি আকাশচুম্বী হতো। ফারিয়ার বড়লোক বাবা ওদের সম্পর্ক কখনোই মেনে নিবে না জেনে ও সম্পর্ক ছিল এতকাল, হয়তো আশায় যে মেয়ের খুশি কোন বাবা না চায়, কিন্তু জীবন্ত সিনেমা নয় যে চৌধুরী সাহেবকে ভালোবাসার গুণ পোড়ালেই তিনি রাজি হয়ে যাবেন। বাস্তবতা বড্ড কঠিন সত্য, পরিণতি জেনেও সায়ান স্রোতের জোয়ারে গা ভাসিয়েছিল। হঠাৎ স্রোত থেমে যাওয়াতে জলের গভীরতায় তলিয়ে যেতে দেখল নিজেকে। একটা সুন্দর গুছানো সম্পর্ক ভেঙে গেলে মানুষ কি করে? সায়ান নিজেকে প্রশ্ন করল। সিগারেট খায়? মদ খেয়ে মাতাল হয়ে কোথাও একটা পড়ে থাকে? কয়েক মাস নিজেকে ঘরবন্দি করে রাখে? ডিপ্রেশনের বাহানায় পুরো ঘর অগোছালো করে রাখে? কিন্তু সায়ান তার কিছুই করল না। দীর্ঘশ্বাস ফেলে মাকে কল দিল। ওপাশ থেকে মায়ের উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে স্বস্তি পেল। ওপাশ থেকে মা খুশি মনে বলল, আজ হাঁসের মাংস রান্না করেছি বাবা, তুই থাকলে কতই না ভালো হতো। তোর খালা আসবে কাল, তার জন্যও কিছু মাংস তুলে রেখেছি। পরের বাড়ি এলে আগে থেকেই বলবি, তোর জন্যও রান্না করব। সায়ান মায়ের মুখে পাড়াপড়শির কথা শুনল, নিজের ভাই বোনের কথা শুনল। কখন 40 মিনিট কেটে গিয়েছে বুঝতেই পারেনি। কল কেটে নিশ্চুপ হয়ে বসে রইল, এতক্ষণে ফারিয়ার বিয়ে হয়ে যাওয়ার কথা। তাতে ওর কি খুব কষ্ট হচ্ছে? হয়তো না। ম্যাচিউর হওয়ার হয়তো এটাই সমস্যা,
মানুষ সবকিছু সহজে মেনে নেয়। খুব বেশি কষ্ট না হলেও কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে নিজেকে। দোকান থেকে 3টে বিয়ার কিনে একটা খেতে খেতে বাড়ি ফিরল। 2 বছরের সম্পর্কে এতটুকু কষ্ট পাওয়া সমীচীন না হয়। প্রাক্তনের প্রতি সম্মান রইল কই? প্রাক্তন, ফারিয়াকে প্রাক্তন ভাবতেই হাসি পেল ওর। সম্পর্ক কত সহজে বদলায়। ওর মতো লুজারকে ছেড়ে দিয়ে ফারিয়া ভালো থাকবে। বহু বছর পর হয়তো ওদের আবার দেখা হবে, তখন ফারিয়া নামের মেয়েটি ওকে ধন্যবাদ দিবে আজকের এই সিদ্ধান্তের জন্য, তাকে ছেড়ে দেয়ার জন্য। বিয়ের পর সে ফ্রান্সে থাকবে, তার সুখী পরিবার হবে। ওর মতো লুজার যার কিনা তাকে কক্সবাজার ঘুরিয়ে নিয়ে আসারও সামর্থ্য নেই, তাকে কি আর মনে রাখবে? 2টো বিয়ার শেষ করতেই নিজেকে হালকা হালকা মনে হলো, চারদিকটা হালকা ঝাপসা হয়ে এলো। গালে হাত দিয়ে দেখল ও কাঁদছে, চোখ মুছতে মুছতে কঠিন সিদ্ধান্ত নিল ও। আমি আর কখনোই বিয়ে করব না। কথাটা মাথায় আসতেই ও জোরে হেসে উঠল, আইডিয়া খারাপ না। হৃদয় ভাঙ্গার কষ্টে বিয়ে না করে তো থাকাই যায়। নিজের সিদ্ধান্তকে নিজেই হেসে উড়িয়ে দিল এক প্রকার। তৃতীয় বিয়ার অর্ধেক শেষ হতেই চোখ জুড়ে ঘুম চেপে এলো, খাটের সাথে হেলান দিয়ে শুইয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল। কিন্তু বলা হয় না, হৃদয় শান্তি না থাকলে সবকিছুই যেন খারাপ যায়। সায়ানের সাথেও তাই হলো। মাঝরাতে মৃদু কান্না আর নাক টানার শব্দে ঘুম ভেঙে গেল ওর। ঝাপসা চোখে তাকাতেই লাল শাড়ি পরা এক নারীকে দেখল, দূরে দাঁড়িয়ে আছে স্থির হয়ে, কিন্তু কান্নার কারণে মৃদু শরীর কাঁপছে। সায়ান আঙুল দিয়ে ইশারা করলে বলল, তুমি আমাকে বিদায় জানাতে এসেছো ফারিয়া? আমি তোমার শোকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি, তুমি খুশি হয়েছ? সেই নারীমূর্তি 2 কদম সামনে এলেও 3 কদম পিছিয়ে নিল। অভিমানী কণ্ঠে বলল, আমি ফারিয়া না। সায়ান চট করে শোয়া থেকে বসে পড়ল, চোখ ডলে ভালো করে দেখার চেষ্টা করল। ভালো করে ঠাউর করতে না পারলেও সামনের মেয়েটা যে ফারিয়া না তা ঠিকই বুঝতে পারল। ভুলভাল দেখছে ভেবে মাথা কয়েকবার ঝাঁকাল, না ঠিকই দেখছে। লাল শাড়ি পরা একটি মেয়ে অদূরেই দাঁড়িয়ে আছে। মেয়েটি নিজের দিকে সম্পূর্ণ মনোযোগ পেয়ে চোখ মুছে বলল, ঘরে নিজের বউ ফেলে অন্য নারীর নাম কেন মুখে নিচ্ছ বারবার? আমাকে কি তোমার আর এখন ভালো লাগে না? মেয়েটির কথা শুনে সায়ান আবারও হেলান দিয়ে শুয়ে পড়ল। মাথা তুলে মেয়েটিকে একই স্থানে দেখে মৃদু হেসে চোখ বন্ধ করে ফেলল। ও সত্যিই বিয়ার খেয়ে ভুলভাল দেখছে। একটা ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। নিজের ভাবনায় মশগুল থাকা সায়ান খেয়ালি করল না কখন সামনে থাকা মেয়েটি চুপি চুপি এসে ওর পাশে বসল। চকবাজারে তখন সকাল 6টা বাজে। কিছু মানুষ মর্নিং ওয়াকে বেরিয়েছে স্বাস্থ্য ধরে রাখতে। কেউ আবার অফিসে যাওয়ার জন্য ছুটছে। ইনান দৌড়াতে দৌড়াতে মাঠের পাশ দিয়ে ঘুরবে, ঠিক তখনই কিছু একটার সাথে ধাক্কা খেল। নিজের গতি থামিয়ে পিছু ফিরে দেখল একটা 5-6 বছরের বাচ্চা নিচে পড়ে কান্না করছে। ইনান অনেক চেষ্টা করেও কান্না থামাতে পারছে না। এদিকে প্রায় কিছু মানুষ এসে জড়ো হয়ে যেতেই ইনান বাচ্চাটিকে কোলে তুলে নিল। সামান্য ধাক্কায় বাচ্চাটির বেশি ক্ষতি না হলেও কেঁদে গা ভাসিয়ে দিচ্ছে সে। হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। বাচ্চাটি ওকে ঝাপটে ধরে রাখতেই ভিড় ঠেলে একজন বোরখা পরা মহিলা আসলেন এগিয়ে। চিৎকার করে বলতে লাগলেন, আমনে আমার পোলার লগে কি করছেন? কই নিয়া যান ওরে? একে তো ফালাইয়া ওর আড্ডি-গুড্ডি ভাইঙ্গা লাইছেন, তার উফর আবার কিডন্যাপ কইরতে আসেন ওরে? বাচ্চাটি আরো জোরে কান্না করতেই ভয় পেয়ে গেল ও। পাবলিক বেশ চটে গেল ওর উপর। কয়েকজন কলার চেপে ধরতেই সামনের মহিলা ব্যস্ত হয়ে বলল, থাই কোনারে মারনের দরকার নাই, আমরাই যাইতাছিগা। এই দেশে গরিব মাইনষের ভাত আসে নাহি? নিজের বাচ্চাকে হাতে নিয়ে মহিলা ভিড়ে মিলিয়ে গেল আর লোকজন ওকে কিছুটা শাসিয়ে চলে গেল যে যার পথে। ইনান দীর্ঘনিঃশ্বাস ফেলে সামনে হেঁটে চায়ের দোকানের বেঞ্চে গিয়ে বসল।
সামান্য সাহায্য করতে চাওয়াতে এত কিছু হয়ে যাবে ভাবতেই পারেনি। দুনিয়ায় ভালো মানুষের আসলেই ভাত নেই। টি-শার্ট ঝাড়তে ঝাড়তে এক কাপ চা অর্ডার দিল, বিস্কুট দিয়ে খেতে খেতে দেখল ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। ও উঠে ওয়ালেট বের করতে গিয়ে বুঝতে পারল পকেট ফাঁকা, চোখ বড় বড় করে পূর্বের স্থানে তাকালো। তবে কি সবকিছু সাজানো ছিল? এইটুকুন বাচ্চা ওর টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেল? বাচ্চা না হয় ছোট, কিন্তু মা এসব কাজে সাহায্য করছে? সাংঘাতিক তো বিষয়টা। ও চা-ওয়ালা মামার দিকে কাছুমাছু হয়ে তাকিয়ে বলল, মামা ওয়ালেট আনতে ভুলে গিয়েছি, তোমার বিকাশ নাম্বার দাও, আমি টাকা পাঠিয়ে দেই। চায়ের বিল পরিশোধ করতে করতে ভাবল মহিলাটি কাজ করে খেলেই তো পারে, চুরি করার কি দরকার? আরেকবার এই মা ছেলের জুটিকে পেলে ঠিক পুলিশে ধরিয়ে দিবে, এসব লোকদের একদম ছাড় দিতে নেই। ভোরের আবছা আলোয় ঘুম ভাঙ্গে সায়ানের, মাথা হালকা ব্যথা করলেও খাট থেকে নেমে ফ্রেশ হয়ে নেয়। প্রাক্তনের বিয়ে হয়ে যাওয়ার বাহানায় তো আর অফিস যাওয়া বন্ধ করা যাবে না, যদিও একদিন তাও ছুটি নিয়ে ফেলেছে মিথ্যে বলে। এ যুগে শরীর খারাপ করলে ছুটি নেয়া যায়, কিন্তু মনের অসুখ কি নিছক বাহানা নয়? বশ হেসে উড়িয়ে দিয়ে বলবে মনের ভীমরতি হয়েছে, এসব বাহানাবাজিতে শেষে চাকরিটাও খেয়ে বসবে। ব্যাগ বাইরে বের হয়ে তালা লাগানোর সময় সায়ান থমকে দাঁড়ালো, সবকিছু ভুলে গেলেও কাল ওর শোবার ঘরে জলজ্যান্ত এক নারী ছিল, তা কি তবে সব মিথ্যে? কিন্তু কল্পনা তো এত বাস্তব হয় না। ঘরের ভেতর ঢুকে সব আবারও চেক করার পর অফিসের দিকে রওনা দিল। বড় সন্তানদের উপর সংসার চালানোর দায়ভার আসা মধ্যবিত্ত পরিবারে অতি স্বাভাবিক বিষয়, আর ওর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। অফিস শেষে বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে যায় সায়ানের। দীর্ঘ 2 বছরের পরিশ্রমের পর ওর প্রমোশন হয়েছে বলে সবাই ট্রিট দেয়া ছাড়া ছাড়তে চাইল না। সায়ান অতি খুশিতে মাকে ফোন দিয়ে দুফোঁটা চোখের জলও ফেলেছিল। সব খুশি, দুঃখ ক্লিষ্ট সবকিছুতেই মায়ের ছায়াতলে আশ্রয় নেয় সায়ান, ছোটবেলা থেকেই এ যেন এক অকথ্য নিয়ম। ভাগ্যের উপর নিজের খুব হাসি পেল সায়ানের, গতকালই তো ফারিয়াকে ফিরিয়ে দিল ভবিষ্যতের কথা ভেবে, আর আজ আল্লাহ যা করে ভালোর জন্য করে ভেবে দীর্ঘনিঃশ্বাস ফেলল সায়ান, ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল। চুল মুছতে মুছতে বের জোরে চিৎকার দিতে গিয়েও থেমে গেল। খাটের উপর বসে আছে সেই নারীমূর্তি, সায়ান দম খিচে চোখ বন্ধ করে ফেলল। যত দোয়া মনে ছিল সব পড়েও চোখ খুলার একই স্থানে দেখল তাকে, ওর বুক কেঁপে উঠল। কাপা হাতে ইশারা করে বলল, কে আপনি? আপনি এই ঘরে ঢুকলেন কি করে বলেন তো? মেয়েটি ওর কথায় মন খারাপ করে ফেলল, মুহূর্তেই চোখের কোণে জল ছলছল করতে লাগল। অভিমানী কণ্ঠে বলল, তুমি এমন অপরিচিত মানুষের মতো কথা বলছো কেন? নিজের বউকেও এখন চিনতে পারছো না? সায়ান বিরক্ত হয়ে 2 আঙুল দিয়ে কপাল চেপে ধরল, বিরক্তি নিয়ে বলল, সেই কাল থেকে বউ বউ করে যাচ্ছেন, আমি এতটা পাগল হয়নি যে বিয়ে করে ভুলে যাব। আপনি কে বলুন তো? এই কি চাই আমার থেকে? মেয়ে কান্নারত অবস্থায় বিছানা থেকে নামতেই সায়ান কয়েক কদম পিছিয়ে গেল, ওয়াশরুমের দরজার সাথে বাড়ি খেতেই শব্দ করে বসে পড়ল। মেয়েটি কাছে এসে ধরতে যাবে তখন ভয়ে কুঁকড়ে গেল আর হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। সায়ানের চোখে ভয় দেখে মেয়েটি কান্নার মাঝেও হেসে দিল, সায়ানের লাইটের মেয়েটির ছায়া খুঁজার চেষ্টা করল। বোকার মতো প্রশ্ন করে বসল, তুমি কি আসলে জিন? মেয়েটি ওর কথায় সাহস পেয়ে বসল, সায়ান থেকে অদূরে খাটের কোনায় বসে বলল, না তো। জিন কি এত সুন্দর হয়? পরী বলুন পরী। সায়ানের মা হয়তো ওকে এই অবস্থায় দেখে ওকে নিশ্চিত বলতো, সায়ান বাবা, আমার মনে হয় তোর উপর জিনে আসর হয়েছে। এটা একমাত্র বিয়ে করলেই ঠিক হবে। সায়ান মাথা নেড়ে উঠে দাঁড়ালো,
মেয়েটির মুখে হাসি দেখে কিছুটা ভরসা পেল। ধীরে সুস্থে মেয়েটির দিকে এগুতে এগুতে বলল, তুমি কি সত্যিই আছো নাকি শুধু আমার নিছক কল্পনায় সাজানো কোন নারীমূর্তি? আমি গতরাতের মতো তোমায় ভাবছি না তো? সামনে থাকা নারী মুচকি হাসল, চোখের পানি মুছে হেলান দিয়ে বসল, হাত বাড়িয়ে দিয়ে বলল, ছুঁয়েই দেখুন। সায়ান দাঁড়ানো অবস্থায় কাপা হাতে মেয়েটার হাত চেপে ধরল। একটা মানুষ যাকে দেখা যায়, স্পর্শ করা যায়, সে নিছক কল্পনা কি করে হয়? সায়ান নানা রকম চিন্তা করতে থাকল। যদি এসব বাস্তব হয় তবে অপরিচিত মেয়েটি সত্যিই ওর ঘরে আছে, সে কোথা থেকে এসে, তার উদ্দেশ্য কি, তার সঙ্গ কতটা সংকটময় আর ক্ষতিকর সায়ানের জানা নেই। এমনকি মেয়েটার নামও জানে না সায়ান। সবচেয়ে বড় প্রশ্ন, ওর একা ফ্ল্যাটে মেয়েটি চাবি ছাড়া ঢুকল কি করে? ভাবনায় মশগুল হয়ে সায়ান হাত আরও শক্ত করে চেপে ধরতেই মেয়েটি কিছুটা ঝুঁকে বসল। সায়ানের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে শ্বাসরুদ্ধ কণ্ঠে শুধালো, তুমি আবারও জোরে জোরে ভাবছ? সবকিছু নিয়ে এত না ভেবে শুধু আমাকে নিয়ে ভাবো। সায়ান মেয়েটির দিকে ভ্রুকুঁচকে তাকালো, তারপর মুহূর্তেই চোখ শক্ত হয়ে আসলো। হেঁচকা টানে মেয়েটির হাত দুটি চেপে ধরে মেয়েটির শাড়ির আঁচল দিয়ে বেঁধে ফেলল। মেয়েটি উপায়ন্তর না পেয়ে বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে রইল, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। সায়ান কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল, মেয়েটির তাকিয়ে বলল, তুমি আসলেই জলজ্যান্ত মানুষ। আমার মতো ছেলের ব্যাচেলর ফ্ল্যাটে তোমার মতো জিন, তোমার ভাষায় পরীকে দেখার সৌভাগ্য কি করে হলো তাই বলো। মেয়েটিকে চোখ মুখ শক্ত করে বসে থাকতে দেখে সায়ানের রাগ হলো, শটান হয়ে বলল, যদি মুখ না খোলো তবে পুলিশ ডাকতে বাধ্য হব, আমি বাড়তি ঝামেলা অবশ্যই চাই না। মেয়েটি জবাব না দেয়াতে সায়ান সত্যিই 999-তে কল দিল। গলা ঝেড়ে কথা বলতে নিবে তখনই মেয়েটি ইশারায় না করল। সায়ান মিস্টেক হয়েছে বলে রেখে দিয়ে সোজাসাপটাভাবে জিজ্ঞেস করল, প্রথমত নাম কি তোমার? মেয়েটি মাথা নিচু করে বলল, রুশি। সায়ান আবারও বলল, অর্ধেক নয়, পুরো নাম জানতে চেয়েছি। মেয়েটি অকপটে বলল, রুশানি আনাম। সায়ান কিছুক্ষণ ভেবে বলল, দেখে তো চোর মনে হয় না, ভদ্র ঘরের মেয়ে মনে হয়। মাঝরাতে একটা ছেলের ঘরে। সে যাই হোক, এখানে কি করছো সেটা বলো। রুশি এবার মুখ বাঁকিয়ে বলল, আমি সবটা বলে দেই আর আপনি গিয়ে পুলিশে ধরিয়ে দিবেন তাই না? না বাপু, অতটা বোকা আমি নই। সায়ান চোখ ছোট ছোট করে বলল, পুলিশ তো আমি চাইলে এখনো ডাকতে পারি, জেলে যাওয়ার এত শখ হলে বলতে পারো। তবে তুমি মুখ খুললে না ডাকার কথা ভাবতে পারি। রুশি এবার কিছুটা ভয় পেল, নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা করে বলল, আপনি সত্যি পুলিশ ডাকবেন না বলছেন? সায়ানের ভাবান্তর না দেখে রুশি বলল, আমি আপনাকে 1 মাস ধরে ফলো করছিলাম, যেহেতু নিচতলায় থাকেন তাই আপনি যে একা তা বুঝতে সুবিধা হয়েছে। একা থাকেন পুরো ফ্ল্যাটে, তার উপর এ বাড়িতে সিকিউরিটি বলতেও তেমন কিছু নেই। বাড়িওয়ালাকে কনভিন্স করেছি আমি আপনার আত্মীয়, কিন্তু আপনার সাথে যোগাযোগ না থাকায় কল করতে পারছি না। ওনার আবার চারিত্রিক সমস্যা। পুরো সময় আমাকেই দেখেছে, কি বলেছি মাথায় খুব একটা ঢুকেনি। বাড়িওয়ালার কাছে প্রয়োজনে যে চাবি থাকে সেটা এক চাওয়াতেই পেয়ে গেছি সহজেই, আর তাই আমি এখন এখানে। সায়ান মাথা নেড়ে বলল, আপনি আমার প্রশ্নের জবাব এখনো দেননি, মিস রুশানি। কিভাবে ঘর পর্যন্ত এসেছেন সেটা জানা আমার উদ্দেশ্য নয়। আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন, আরও সহজ ভাষায় আমার কাছে আপনি কি চান? রুশি মাথা নিচু করে বলল, টাকা নিতে এসেছি অবশ্যই, আর কি চাইবো আপনার কাছে? কিন্তু এখানে ঢুকার পর বিশেষ কিছু পেলাম না।
ব্যাচেলর থাকেন বলে একদমই ফাঁকা ঘর নিয়ে বসে থাকবেন তা ভাবিনি। তাই বলতে পারেন কিছুই না। সায়ান ভ্রু কুঁচকে বলল। আমার ব্যাগে কাল রাতে 6,000 টাকা ছিল, যার 5,000 আমি আজ বাড়ি পাঠিয়েছি। সেই টাকাটা নিলেন না কেন? রুশি জবাব দিল না। সায়ান নিচের কণ্ঠস্বর নম্র করে বলল। কাল কিছু নেননি বলে আজ টাকাটা নিতে এসেছিলেন? রুশি মাথা নাড়ল, নিচু কণ্ঠে বলল। নেয়ার হলে টাকাটা কালই নিয়ে যেতাম, কিন্তু ইচ্ছে হয়নি। আজ আমি আপনার পরিস্থিতি দেখতে এসেছি। কাল আপনাকে দেখে মনে হয়েছে ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন, তাই সারারাত আমি আপনার পাশে বসেছিলাম। আজ ঠিক আছেন কিনা এতটুকুই জানতে এসেছি। ভেবেছি আজও ওসব বিয়ার খেয়ে পড়ে থাকবেন আর এসে দেখে তারপর চলে যাব, কিন্তু। রুশি শেষ করতে না দিয়ে সায়ান বাকিটুকু বলল। কিন্তু ভাবতে পারেননি আমি এমন সুস্থ মস্তিষ্কে থাকব। ওয়েল, দ্যাট মেক সেন্স। কথা হচ্ছে আপনি এভাবে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন আর কেউ দেখেনি আপনাকে? এখন জিন বললে কিন্তু বিশ্বাসযোগ্য হবে না। রুশি কাচুমাচু হয়ে বলল। ফজরের নামাজের সময় সবাই যখন মসজিদে ছিল তখন বেরিয়ে গিয়েছিলাম, কেউ খেয়াল করেনি হয়তো। ভাগ্য ভালো বলতে পারেন। সায়ান একটা চেয়ার টেনে বরাবর করে বসল, কিছুক্ষণ ভেবে বলল। আমার না হয় কোন ক্ষতি হয়নি বলে আপনাকে আইনের হাতে তুলে দিচ্ছি না, অন্য কারো হাতে পড়লে তারা কিন্তু ছেড়ে কথা বলতো না। এসব কাজ কেন করেন? রুশি মাথা নিচু করে বসে রইল কতক্ষণ, হয়তো ভাবছে বিষয়টা বলা ঠিক হবে কিনা, কিন্তু শেষমেশ বলেই ফেলল। আমার পুরো পরিবার ইতালিতে থাকে, ফ্যামিলি ট্রিপ ছাড়া কোথাও যাওয়া হয়নি। কলেজের পাশের রেস্টুরেন্টে কাজ করা বাংলাদেশি প্রবাসীর সাথে পরিচয় হয়, আমি ওকে খুব পছন্দ করে ফেলেছিলাম। বাবা উচ্চাকাঙ্ক্ষী মানুষ, আমাদের সম্পর্ক মেনে নিবে না বলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমাকে সাথে নিয়ে ও বাংলাদেশে ছুটিতে আসে, আমাকে একটা বাসা ভাড়া করে রাখে আর ও নিজের বাড়িতে ফিরে যায়। 1 মাস পর আমার সাথে দেখা করতে আসলে আমি বুঝতে পারি সেই ছেলে বিবাহিত, আমাদের প্রচুর তর্কাতর্কি আর হাতাহাতি হয়। এক পর্যায়ে ও আমার পাসপোর্ট আর ভিসা নিয়ে চলে যায় আর হুমকি দেয় বেশি বাড়াবাড়ি করলে ফেরত দিবে না। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি কাউকে কিছু না বলে নিজের মতো ফিরে যাব, কিন্তু সে আমায় বিশ্বাস করেনি। রুশির দুঃখীভাব থাকা চেহারায় হাসি ফুটে উঠল, আরাম করে বসে বলল। অবশ্য ও যেটা ভয় পাচ্ছিল আমি ঠিক তাই করতাম, ওর বউয়েরও তো জানার অধিকার আছে তার আদরের স্বামী কত বিশ্বস্ত। ও ভেবেছে আমায় এই দেশে আটকে রাখবে, দেশ ছেড়ে যাওয়ার ঠিক সব বলে যাব। রুশি তাচ্ছিল্যের হাসি হাসল। সায়ান কিছু না ভেবেই বলল। এই পেশায় জড়ালে কিভাবে? রুশি নিয়ে কয়েক দফা পাড়াপাড়ি করে দীর্ঘশ্বাস ফেলে বলল। ভাগ্য বলতে পারেন। ব্যাচেলার সবাই ভাড়া দেয় না আর মেয়ে হলে তো কথাই নেই, তাই সেই ছেলে জেনেবুঝেই খুব ভেতরের একটা বাসা ভাড়া নিয়ে দিয়েছিল আমায়, আশেপাশের পরিবেশ খারাপ ছিল। প্রথম প্রথম বিকেলের পর দরজা লাগিয়ে বসে থাকতাম, সে যাই হোক ওখানেই স্যামের সাথে পরিচয়। ওরা এই রাস্তায় বহুদিন ধরে কাজ করছে, প্রথমে এড়িয়ে চলতাম কিন্তু পরে পকেট ক্রমশ ফাঁকা হচ্ছে আর চাকরি সম্মানের সহিত পাচ্ছিলাম না বলে এই পথ বেছে নেয়া। ওরা সাহায্য করেছে আমায় খুব, বেশ কিছু টাকাও জমিয়েছি, কিন্তু আপনার কাছে এসেই থমকে গেলাম। মায়া জিনিসটা বড্ড খারাপ বুঝলেন, কারো প্রতি মায়া দেখাতে নেই। এই আপনার খবর জানতে এসেই দেখুন না অলমোস্ট জেলে পৌঁছে যাচ্ছিলাম। সায়ান কি বলবে ভেবে পেল না, একবার ভাবল মেয়েটাকে চলে যেতে বলবে, পরক্ষণেই কেন যেন মায়া হলো মেয়েটির উপর। রুশানি নামক মেয়েটা আর ওর মধ্যে বিস্তর ফারাক। রুশি তার পছন্দের মানুষের জন্য নিজের পরিচিত পরিবেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে, অথচ ও সাহস করে নিজের ভালোবাসাকে নিজের কাছে নিয়ে আসতে পারল না।
প্রমোশন হওয়ার পর কি ওদের সংসার ভালোভাবে চলত না? অবশ্যই চলত, কিন্তু নিজের প্রতি ভরসাটাই তো পেল না। সায়ান কিছু না ভেবেই বলল, আমার এখানে একটা রুম ফাঁকা থাকে, আপনি থাকতে পারেন এখানে। ওই অসুস্থ পরিবেশে না ফিরে যাওয়ার দরকার নেই, শুধু বাড়িওয়ালি থেকে একটু সাবধানে থাকবেন আর কি। পরক্ষণেই মনে হলো কাজটা কি ঠিক হলো? একটা অপরিচিত মেয়ে যে কিনা অসৎ কাজের সাথে জড়িত, তাকে থাকতে দিলে ঝামেলায় পড়বে না? কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। রুশি ঠোঁটের প্রশস্ত হাসি দেখে মেয়েটাকে ফেরাতে ইচ্ছে হয়নি, পরিস্থিতির এই ঝোপ জঞ্জালে কেউ তার সুখ খুঁজে পাক। চাঁদে গ্রহণ কখন ঘটে কেউ রাখে না খোঁজ। মনের গ্রহণ ভাবায় কাদায় সকাল দুপুর রোজ। মেঘের দোষ। কিছু মানুষ বিরহে বলে নারীর নেশা বড্ড খারাপ, সায়ান তাদের দোষ দেয় না। ওর মতে পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে, একদল যারা প্রচণ্ড ডেসপারেট হয়ে মুভ অন করতে চায়, আর আরেক দল যারা মুভ করতে চায় না বলে জোর করে দুঃখী দুঃখী ভাব নিয়ে থাকে। সায়ান তাদের একজন। প্রাক্তনের কথা ইচ্ছে করে ভেবে নিজেকে কষ্ট দেয়ার প্রচেষ্টায় বাস্তবতাকে এড়িয়ে চলে। কিন্তু আজকাল ওর অতীত ওকে ভাবায় না, ফারিয়ার কথা ভেবে ওর কষ্ট হয় না, বরং নিজেকে প্রজাপতি ইচ্ছে হয়, নতুন ফুলের খোঁজে পথ চলতে মন শুধায়। বাস্তববাদী মানুষরা কি তবে খুব সহজেই মায়া ত্যাগ করতে পারে? রুশানীর এখানে থাকার কিছুদিন বাদেই একদিন হুট করে সে প্রশ্ন করে বসল, আপনি আমায় পছন্দ করেন? সায়ান কয়েক সেকেন্ডের জন্য তবদা খেয়ে বসে রইল, থতমত খেয়ে বলল, আমার ব্রেক আপ হয়েছে কয়েক সপ্তাহের বেশি হয়নি, গত হওয়া প্রেমিকাকে প্রাক্তন ভাববার সাহসই পাচ্ছি না এখনো। কি করে ভাবলেন আপনার প্রেমে পড়ব আমি? সায়ান ভেবেছিল ওর উত্তর শুনে রুশি কষ্ট পাবে কিংবা একটু হলেও নিরাশা প্রকাশ করবে, কিন্তু রুশানী কয়েক মুহূর্ত ওকে দেখে কিছু না বলেই চলে গিয়েছিল। সেই প্রশ্ন সায়ানের মাথায় এখনো ঘুরপাক খায়, তবে কি সেদিন মিথ্যে বলেছিল ও? কোন এক মহান ব্যক্তি বলেছিলেন পৃথিবীতে যা কিছু সুন্দর তা হয়তো দামি না হয় অন্য কারো। সায়ানের কথাটি আংশিক সত্য মনে হলো। কেউ একজন তোমার না হওয়ার জন্য অন্য কারো হওয়ার প্রয়োজন নেই, সে প্রচুর দামি হবে তা ভাবারও কারণ নেই। কেই একজন তোমার ধরা ছোঁয়ার কাছে হলেও সে মানুষটি ঠিক তোমার নাই হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তুমি সেই মানুষটিকে নিজের করে কতটুকু চাও? প্রশ্নের জবাব সায়ানের কাছে নেই। রুশি নামক মেয়েটা ওর ফ্ল্যাটে বসবাস করে 2 মাস হলো, অথচ তাদের দেখা হয় না বললেই চলে। কদাচিৎ চোখের সামনে এলে 1-2 নজর তাকিয়ে দুজন দুদিকে চলে যায়। সায়ানের জীবনে বিশেষ কোন পরিবর্তন আসেনি, অফিস টু বাড়ি পর্যন্তই ওর জীবনের দৌড়, কিন্তু রাত 8টায় বাড়ি ফিরেও রুশানীর দেখা পায় না ও। মেয়েটি অদ্ভুতভাবে সবসময় তাকে দেয়া কামরায় বন্দি থাকে, সায়ানকে এভয়েড করতে নাকি স্বভাবগতভাবেই মেয়েটি এমন সায়ান জানে না। তবে আজকাল মেয়েটিকে নিয়ে প্রায়শই ভাবে, অজান্তেই। সকালে চা বানাতে গিয়ে আনমনেই মেয়েটার ভাগের কাপ বানিয়ে রাখে, সারাদিন মেয়েটা খেলো কিনা তা নিয়ে ওর বেশ চিন্তা হয়। এই চিন্তার কারণ খুঁজে পায় না ও, এতদিন ধরে মেয়েটাকে নিজের কাছে রাখছে কেন তা ওর জানা নেই। অদ্ভুতভাবে রুশিকে নিয়ে কেউ ওকে প্রশ্ন করে না, ওর ফ্ল্যাটে জলজ্যান্ত নারী বাস করে ভেবে আঁতকে উঠে না কেউ। যেন মেয়েটি ওর কল্পনার জগতে এক টুকরো বাস্তব। সায়ান জানালার পাশে দাঁড়িয়ে বিয়ার পান করেছিল, প্রায়শ ওকে এখন বিয়ার হাতে দেখা যায়। কোন এক অদ্ভুত কারণে এই অভ্যাস গড়ে উঠেছে গত 2 মাসে, মাথা হালকা আটসাট না হলে চোখ জুড়ে ঘুম আসে না। এটা ইনসমনিয়া নাকি ওভারথিংকিং এর পরিণতি ওর জানা নেই, তবে কিছু বদভ্যাস প্রশান্তি বয়ে আনলে ক্ষতি কি? সায়ান আকাশের চাঁদের দিকে নিজের বন্ধুর কথা ভাবল। আজ সকালেই রাতুলের সাথে দেখা হয়েছিল ওর, বাল্যকালের বন্ধু ভেবে অকপটে মনের দ্বিধাদ্বন্দ্বগুলো শেয়ার করে বসল, কিন্তু বিশেষ লাভ হয়নি।
সায়ান কতটা ভুল আর তার জীবনের সিদ্ধান্তগুলো কতটা নির্জীব তা নিয়ে ঘণ্টাখানেকের লেকচার শুনে বাড়ি ফিরল। মাঝে মাঝে হয়তো কি করতে হবে লাইফে কিংবা আমরা কতটা ভুল সেটা আমাদের শুনতে ইচ্ছে হয় না, বরং কেউ কাঁধে হাত রেখে বলবে যাই হোক না কেন আমি আছি তোর পাশে, এমন একটা মানুষের খুব প্রয়োজন হয় আমাদের। মাথা কিছুটা হালকা হতে সায়ান বেশ রাগ হলো। আকার ইঙ্গিতে রাতুল ওর চরিত্র নিয়ে হে বাক্য বলেছিল তা বুঝতে সমস্যা হয়নি। তখন কথাগুলো অত বেশি গায়ে মাখানোর মতো না মনে হলেও যত বেশি ভাবছে সায়ানের ততই রাগ ঝমছে। ক্রোধের বশে বাচ্চামো করে বসল কিছুটা, হাতের বিয়ারের বোতল বেশ শব্দ করে ফেলে ঘরে গিয়ে বসল। শয়নকক্ষে সব অগোছালো অবস্থায় পড়ে আছে, বিছানার চাদর মুষ্টিবদ্ধ করে দূরে ছুঁড়ে মারল সায়ান। বিছানার চাদর ফেলে দেয়ার পরও রাগ না কমায় বালিশগুলোও নিচে ছুঁড়ে মারল। মনে হলো রাতুলের তো অধিকার নেই ওকে এভাবে তুচ্ছ করার। মাথার চুলগুলো শক্ত করে চেপে ধরে খাটের ঠিক মাঝখানটায় বসে রইল। সামনে নারীমূর্তির ছায়া দেখে চোখ তুলে তাকালো। রুশানি তখন ঘরের অবস্থা দেখতে ব্যস্ত। সায়ান অভিযোগ করে বলল, রাতুল আমাকে বলেছে আমি ডিপ্রেশনে আছি, ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি আর ভুলভাল বকছি। ও আমাকে এমন কথা কি করে বলল? কতটা ভাবনার পর আমি কথাগুলো বলেছি ও জানে? রুশিকে কিছু না বলতে দেখে সায়ান বলল, মানুষ অদ্ভুতভাবে ভুল বুঝে আমাকে, আমি সবটা উজাড় করে কাছে টেনে চাইলেও দিনশেষে আমি এখানে, একা ফ্ল্যাটে নিজের ভাবনায় মশগুল। এই তোমাকেই দেখো, দুমাসের ফ্ল্যাটমেট আমরা অথচ তোমার নাম ব্যতীত তুমি আমার কাছে অচেনা বস্তু। তুমি থেকেও কেমন যেন কেন নেই আমার কাছে। এই থাকার চেয়ে না থাকাই কি ভালো ছিল না? রুশি সায়ানের দিকে তাকিয়ে রইল এক পলকে। সায়ান ঠোঁট নাড়িয়ে অনেক কিছু বললেও তা আর কানে নিল না। হঠাৎ মনে হলো এই মানুষটিকে দেখার অধিকার নেই ওর, ভাবতেই মাথা নিচু করে ফেলল। চোখ জুড়ে তার অসীম মায়া, ক্রমশ অস্থির হয়ে উঠা সামনের এই মানুষটির জন্য। মনে হলো হাত বাড়ালেই তো তাকে ছোঁয়া যায়, তার গালে হাত রেখে, মাথায় হাত বুলিয়ে তার সকল অস্থিরতা কাটানো যায়। কিন্তু তা সে করবে না, এই দূরত্ব যে খুব প্রয়োজন। এই বেলাকে পিছু ফেলে নতুনত্বে গা ভাসানোর। রুশানির সেই কঠোর সিদ্ধান্তে সায়ানের জীবনে ব্যাপক পরিবর্তন এলো। হুট করে পরদিন সকালে সায়ান বুঝতে পারল সায়ান তার ফ্ল্যাটে একা। এতদিন যদিও একাই ছিল তবুও মনে হতো ও ছাড়াও কেউ একজন থাকে এখানে, ও এই নির্জীব ফ্ল্যাটে একা নয়। এরপর শুরু হলো রুশানি নামক মেয়েটাকে খুঁজে বের করার প্রয়াস, কিন্তু ও সফল হয়নি। যেভাবে ঝড়ের মতো মেয়েটি এসেছিল তত দ্রুততার সাথেই মিলিয়ে গিয়েছিল। একাকিত্ব সায়ানকে এতটাই গ্রাস করেছিল যে শেষমেশ সেই ফ্ল্যাট ছেড়ে দিতে হয়েছিল, সেই ফ্ল্যাটে দমবন্ধ হয়ে আসার অনুভূতি কষ্টসাধ্য হয়ে পড়েছিল। সেই ঘটনার 1 বছর হতে চলল, সায়ান এখন অনেকটাই স্বাভাবিক। জীবনের সাথে পাল্লা দিয়ে চলছে। মাঝে মাঝে চায়ের কাপে রুশানিকে মনে পড়ে, মেয়েটা কি নিজ দেশে ফিরে গিয়েছিল? প্রায়শই মনে সেই সময়টুকু ওর প্রচণ্ড জ্বরে আবোলতাবোল বোকার মতো কল্পনা, তবে সেই সময়টুকু সুন্দর ছিল। সায়ানের মা বিয়ের জন্য ইদানিং বেশ পীড়া দেয়, কিন্তু সায়ান তা করতে নারাজ। কে জানতো প্রাক্তনের বিরহ থেকেও একজন অপরিচিতা ওকে বেশি পোড়াবে? এক পড়ন্ত বিকেলে সায়ান অফিসের কাজে ব্যস্ত ছিল, টিপিক্যাল রবিবার বলা চলে। তখনই কেরানি ভদ্রলোক এসে বললেন ওর সাথে কেউ দেখা করতে এসেছে, কিছু অবাক হলেও প্রশ্ন না করে তাকে অফিসের বাইরে অপেক্ষা করতে বলল। হেডকোয়ার্টার থেকে আধ ঘন্টার বিরতি বাইরে এসেই থমকে গেল, গভীর কল্পনায় মোড়ানো একমুঠো বাস্তবতা ঠিক ওর সামনে দাঁড়িয়ে। হালকা রোদে চোখ ছোট হয়ে এলেও সায়ানের চিনতে অসুবিধা হয়নি। সায়ান মিনিট 5 কিংকর্তব্যবিমূঢ় হয়ে চেয়েও রইল সামনে। রুশানি ওর অবস্থা দেখে মুচকি হাসল, তারপর সাবলীলভাবে বলল, আপনি কি বিবাহিত? সায়ান ধ্যান থেকে বেরিয়ে আশপাশ তাকালো, তারপর ভ্রুকুঁচকে বলল,
নির্ভর করে আপনি কি চান আমার থেকে। রুশি সেই দিকে মনোযোগ না দিয়ে বলল, গার্লফ্রেন্ড আছে? নাকি এখনও এক্সকে নিয়ে ভাবনায় কাতর? সায়ান দীর্ঘনিশ্বাস ফেলে বলল, জীবন কারো জন্য থেমে থাকে না, অতীত নিয়ে যত কম ভাবা যায় বিষয়টা ততই প্রশান্তির। রুশানি মাথা নেড়ে বলল, এক কাপ কফি খাওয়ার সময় হবে? সায়ান মুচকি হেসে বলল, আপনি কি আমাকে ডেটে ডাকছেন মিস রুশানি? রুশি ভ্রু নাচিয়ে বলল, হয়তো। সায়ান পকেটে হাত রেখে একটু ঝুঁকে বলল, আপনি যাওয়ার 1 বছর হতে চলল, সময়ের সাথে কত কিছু বদলে যায়। আমার ক্ষেত্রেও তো তাই হতে পারত, হয়তো রিলেশনশিপে থাকতাম কিংবা অলরেডি বিবাহিত। আপনি কি অনেকটা দেরি করব ফেলেননি? রুশি দীর্ঘনিশ্বাস ফেলে বলল, আমি বাংলাদেশে কোন প্রত্যাশা নিয়ে আসিনি, শুধু জলের গভীরতা দেখতে এসেছি। আপনি কোন সম্পর্কে থাকলে আমি এখানে এক মুহূর্তও থাকতাম না, কিন্তু আপনি নেই জেনে বলতে পারেন খুশিই হয়েছি। এখানে আসার পূর্বে আপুকে বলেছি গুরুত্বপূর্ণ একজনের কাছে ফিরে যাচ্ছি, সব ঠিক থাকলে হয়তো আর ইতালিতে ফিরব না। বলতে পারেন সেই ইচ্ছে নিয়ে এখন বড্ড আশাবাদী আমি। সায়ান নিশ্চুপে রুশি দেখল, গত 1 বছরের অস্থিরতা যেন এক নিমিষে বিলীন হয়ে গেল। সায়ান চুল পিছনে সরাতে সরাতে ভাবুক হয়ে বলল, লেট মি গেস। এখন আপনি আমাকে অফিস ডিশ দিতে বলবেন? তারপর রোমান্টিক কাপলদের মতো আমার হাত ধরবেন আর বলবেন আপনি আমাকে অনেক ভালোবাসেন আর আমাকে বিয়ে করতে চান। রুশি চোখ ঘুরিয়ে মুখ বাঁকাল, তারপর নিশ্চুপে হাঁটা শুরু করল। কিছুটা পথ যেতেই কেউ একজন ওর ডান হাত শক্ত করে ধরতেই ও মুচকি হাসল, বা হাত দিয়ে সেইও আরও শক্ত করে ধরে পাশাপাশি হাঁটতে লাগল। সায়ানের মনে অনেক প্রশ্ন, কেন রুশি সেদিন চলে গিয়েছিল? এতদিন কোথায় ছিল? বাসায় ফিরে যাওয়াতে কি হয়েছিল? নানা প্রশ্ন ঘুরপাক খেল ওর কৌতূহলী মনে, কিন্তু এই মুহূর্তে মনে হলো সকল প্রশ্ন থেকেও গুরুত্বপূর্ণ এই যে রুশানি ওর পাশে আছে, হাতে হাত রেখে তাল মিলিয়ে হেঁটে চলছে ওরা। কে জানে, হয়তো এভাবে বাকিটা জীবন কাটিয়ে দিলেও মন্দ হবে না। সমাপ্ত।